আজকে আমরা সবর্গীয় বা জটিল যৌগের সেশন 3 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হলো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। লিগ্যান্ডের যে ডোনেটিং সাইট থাকে সেটা এক বা একাধিক হতে পারে। সেই ডোনেটিং সাইটের উপর ভিত্তি করে আমরা লিগ্যান্ডকে কয়েক ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার, মনোডেন্টেট লিগ্যান্ড। মনোডেন্টেট লিগ্যান্ড কারা? F-, Cl-, I-, Br-, O2-, S2-। এরা একভাবেই যুক্ত হতে পারে, তাই এদেরকে বলা হচ্ছে মনোডেন্টেট লিগ্যান্ড। অর্থাৎ এদের একটি মাত্র দাতা পরমাণু আছে যা দিয়ে সেন্ট্রাল মেটাল আয়নের সাথে এরা অসমযোজী বন্ধন তৈরি করে এবং এরা প্রত্যেকেই ঋণাত্মক, তাই এদেরকে আমরা বলবো ঋণাত্মক মনোডেন্টেট লিগ্যান্ড। ঋণাত্মক। এছাড়া আছে প্রসম মনোডেন্টেট লিগ্যান্ড। কে কে হতে পারে? অ্যামোনিয়া, এতে নিঃসঙ্গ জোড় আছে তাই এরা অসমযোজী বন্ধন করতে পারে। H2O, দুটো অসমযোজী বন্ধন আছে কিন্তু যে কোনো একটির মাধ্যমে, এক জোড়ার মাধ্যমে এরা বন্ধন গঠন করে। কার্বন মনোক্সাইড, NO, C5H5N, এক্ষেত্রে N পরমাণু দাতা। PH3, এক্ষেত্রে ফসফরাস পরমাণুটাই দাতা। তাহলে এরা কি? এরা হলো প্রসম মনোডেন্টেট লিগ্যান্ড, কারণ এদের কোনো চার্জ নেই। এরপরে আসি ক্যাটায়নিক মনোডেন্টেট লিগ্যান্ড, যেমন NO+। এই N পরমাণু প্লাস যেহেতু এই দিয়ে এরা অসমযোজী বন্ধন করতে পারে। NO2+ এই দিয়েও করতে পারে। তাহলে এইগুলো কি হলো? এগুলো হলো ক্যাটায়নিক বা ধনাত্মক মনোডেন্টেট লিগ্যান্ড। এরপরে আসি বাইডেন্টেট লিগ্যান্ড। বাইডেন্টেট কথাটার মানে হচ্ছে দুইটা ডোনেটিং সাইট থাকবে। এখানে ইথিলিন ডায়ামিন আছে, এই যে দুটো অ্যামিন গ্রুপ আছে, তাই ইথিলিন, মাঝখানে একটা CH2CH2, তাই ইথিলিন ডায়ামিন, বা সংক্ষেপে এটাকে EN, ছোট হাতের EN দিয়ে প্রকাশ করা হয়। এখানে এইটা একটা ডোনেটিং সাইট, এটাও প্রসম, এই একটা ডোনেটিং সাইট, এটাও প্রসম। তাহলে এটা একটা প্রসম বাইডেন্টেট লিগ্যান্ডের উদাহরণ। বাইপিরিডিন, এটা হচ্ছে বাইপিরিডিনের গঠন। এখানেও দুটো প্রসম, একটা এই সাইট, একটা এই সাইট আছে, দুটো সাইডেই ওরা যুক্ত হতে পারে, তাহলে এটাও প্রসম বাইডেন্টেট লিগ্যান্ডের উদাহরণ। এটাকে সংক্ষেপে বলা হয় বাইপাই, BIPY। তাহলে প্রসম বাইডেন্টেট লিগ্যান্ডের এক্সাম্পল আমরা দেখলাম। এরপরে আমরা দেখব যে এমন একটি বাইডেন্টেট লিগ্যান্ড যার একটি প্রসম পরমাণু থাকবে, একটি দাতা পরমাণু প্রসম হবে, অপরটা হবে অ্যানায়নিক। কিরকম? আমাদের গ্লাইসিন মানে একটি প্রোটিন অণু, তার গঠনটা এরকম, এটা গ্লাইসিন, সরল প্রোটিন। তো এখান থেকে যদি আমরা এইচটাকে বের করে দিই H+ হিসাবে, তাহলে পড়ে থাকলো মাইনাস। তাহলে এখানে নাইট্রোজেন আছে, তাহলে এটা একটা দাতা, এটা প্রসম, আর এটা অ্যানায়নিক, এটা যেহেতু মাইনাস আছে। তাহলে একটা সাইট হলো প্রসম সাইট আর একটা অ্যানায়নিক সাইট। তাহলে এটা এমন একটা এক্সাম্পল বাইডেন্টেট লিগ্যান্ডের যেখানে একটি প্রসম থাকবে, অপরটি দাতা পরমাণু থাকবে। এটার নাম হচ্ছে গ্লাইসিনেট আয়ন। গ্লাইসিনেট আয়ন, বা এটাকে সংক্ষেপে গ্লাই মাইনাস দিয়েও প্রকাশ করা হয়। এরপরে আসি আরেকটি বাইডেন্টেট লিগ্যান্ড। এটা ডাইমিথাইল গ্লাইঅক্সিন। এখানে নাইট্রোজেন আছে প্রসম, এবং এখান থেকে একটি H যদি চলে যায় H+ হিসাবে, তাহলে পড়ে থাকলো মাইনাস। তাহলে এটা একটা দাতা যেটা অ্যানায়নিক, আর এটা প্রসম। তাহলে এটা এমন একটা
বাইডেন্টেট লিগ্যান্ড হলো যার একটি প্রশম অপরটি অ্যানায়নিক। তাহলে এটার নাম হবে, যেহেতু অ্যানায়ন হয়ে গেল, তাহলে ডাইমিথাইল গ্লাই অক্সিমেট আয়ন। ডাইমিথাইল গ্লাই অক্সিমেট আয়ন, এটাকে আমরা সংক্ষেপে ডিএমজি, ছোট হাতে ডিএমজি মাইনাস বলেও বলতে পারি। অপর একটি অণু CH3CO, CH2CO, CH3, এটার নাম অ্যাসিটাইল অ্যাসিটোন। এটা অ্যাসিটাইল গ্রুপ আর এটা অ্যাসিটোন, তাই অ্যাসিটাইল অ্যাসিটোন। তো এরকম যদি লেখা যায় CH3C ডবল বন্ড CH2C ডবল বন্ড CH3, এটাকে আমরা ভেঙে এরকম করে লিখতে পারি। এবার কি হলো, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার ফলে এখানে ডবল বন্ড হলো এবং এইখানটায় হয়ে গেল মাইনাস। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাসিটাইল অ্যাসিটোনেট আয়ন। অ্যাসিটাইল অ্যাসিটোনেট আয়ন। এটার একটা প্রশম দাতা, অর্থাৎ ও পরমাণু যেটা আছে সেটা একটা প্রশম দাতা, আর এইটা অ্যানায়নিক দাতা। তাহলে এটাও একটা বাইডেন্টেট লিগ্যান্ড। এটাকে আমরা সংক্ষেপে লিখি AC মাইনাস। তাহলে এটাও একটা বাইডেন্টেট লিগ্যান্ড। এবার আসি অক্সালিক অ্যাসিড, COOH, এটা অক্সালিক অ্যাসিড। তাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা অক্সালিক অ্যাসিড। এবার অক্সালিক অ্যাসিডের যদি দুটো H প্লাস হিসেবে বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকবে? তাহলে এখানে থাকবে মাইনাস, এখানেও থাকবে মাইনাস। তাহলে এটাও একটা অ্যানায়নিক সাইট, অ্যানায়নিক দাতা, এটাও একটা অ্যানায়নিক দাতা। তাহলে এটা এমন একটা বাইডেন্টেট লিগ্যান্ড যেখানে দুটোই অ্যানায়নিক সাইট। এটা অক্সালেট আয়ন, অক্সালেট আয়ন। এটাকে আমরা সংক্ষেপে OX2 মাইনাস বলি। এবার আসি ট্রাইডেন্টেট লিগ্যান্ড, NH2 CH2 CH2 NH CH2 CH2 NH2, এটার নাম হচ্ছে ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, বা এটাকে সংক্ষেপে বলা হয় ডাইইএম। এখানে কে কে দাতা? এই একটা প্রশম দাতা, এই একটা প্রশম দাতা, আর এই একটা প্রশম দাতা। তাহলে তিনটাই প্রশম। তাহলে এটা একটা এমন ট্রাইডেন্টেট লিগ্যান্ড যেখানে তিনটা দাতা পরমাণুই প্রশম। এবার আছে টেট্রাডেন্টেট লিগ্যান্ড, NH2 CH2 CH2 NH CH2 CH2 NH CH2 CH2 NH2। চারটা অ্যামোনিয়া, চারটা নাইট্রোজেন আছে, চারটা অ্যামিন গ্রুপ আছে। তাহলে এটা একটা দাতা, এটা একটা দাতা, এইটা একটা দাতা পরমাণু, এটা একটা, চারটা দাতা পরমাণু। তাহলে এটা একটা টেট্রাডেন্টেট লিগ্যান্ড। এখানে যেহেতু তিনটি ইথিলিন গ্রুপ আছে এবং চারটি অ্যামিন গ্রুপ আছে, এটার নাম হচ্ছে ট্রাইইথিলিন টেট্রামিন, বা সংক্ষেপে বলা হয় ট্রাইইএম। এখানে চারটি প্রশম দাতা পরমাণু। এবার পেন্টাডেন্টেট লিগ্যান্ড, এটা একটা পেন্টাডেন্টেট লিগ্যান্ড। এখানে এই দুটো নাইট্রোজেন হচ্ছে দাতা পরমাণু এবং এই যে মাইনাস গুলো আছে, যে তিনটে মাইনাস অক্সিজেন, এই তিনটেও দাতা পরমাণু। তাহলে দুটো প্রশম আর তিনটে অ্যানায়নিক, তাহলে মোট পাঁচটে। তার মানে এটা হচ্ছে পাঁচটা পেন্টাডেন্টেট লিগ্যান্ড। এটার নাম ইথিলিন ডাইঅ্যামিন ট্রাই অ্যাসিটেট। যেহেতু তিনটে অ্যাসিটেট গ্রুপ আছে তাই ট্রাই অ্যাসিটেট। এটা একটা পেন্টাডেন্টেট লিগ্যান্ড যেখানে দুটো প্রশম আর তিনটে অ্যানায়নিক দাতা পরমাণু আছে। এবার আসি হেক্সাডেন্টেট লিগ্যান্ড,
এটার নাম ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট আয়ন। আগেরটা ছিল ট্রাইঅ্যাসিটেট, এটা টেট্রাঅ্যাসিটেট। এখানে দুটো প্রশম আছে এবং 4টি অ্যানায়নিক আছে। অক্সিজেনগুলো মাইনাস, সব অ্যানায়নিক, 4টে অ্যানায়নিক ডাটা, আর দুটো নাইট্রোজেন আছে, নাইট্রোজেনগুলো প্রশম, নিঃসঙ্গ জোড় আছে। তাহলে এটার নাম বললাম আমি ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট আয়ন, বা সংক্ষেপে বলা হয় EDTA4-। এখন প্রশ্ন হচ্ছে যে ডেন্টেট কথাটার মানে কি? ডেন্টেট কথাটার মানে হলো যে একটি লিগ্যান্ড তার কতগুলি দাতা পরমাণু দিয়ে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত আছে। যদি মনোডেন্টেট হয় তাহলে 1টি, যদি বাইডেন্টেট হয় তাহলে 2টি, যদি ট্রাইডেন্টেট হয় তাহলে 3টি, যদি হেক্সাডেন্টেট হয় তাহলে 6টি দাতা পরমাণু দিয়ে যুক্ত আছে। তাহলে যদি আমরা একটা এরকম এক্সাম্পল চিন্তা করি যে COEN2Cl, বাইরে আছে Cl, Cl2 করি, COEN2Cl2Cl। EN মানে কি? ইথিলিন ডায়ামিন। এর আগে আমরা দেখলাম বাইডেন্টেট লিগ্যান্ড। তাহলে সিওর অর্থাৎ কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত, অর্থাৎ গৌণযোজ্যতা কত? এখানে দু ধরনের লিগ্যান্ড আছে। একটা ইএন মানে কিন্তু বাইডেন্টেড, মানে 2, তাহলে দুটো বাইডেন্টেড আছে, মানে 4টি যোগ 2টি, এই দুটো হচ্ছে Cl মাইনাস গুলো মনোডেন্টেড, তাহলে 4 আর 2 6, তাহলে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6। যদি কোনো পরমাণুর সাথে যদি একটাই ইডিটিএ আটকে থাকতো হেক্সাডেন্টেড লিগ্যান্ড, তাহলে ওই একটা ইডিটিএ থাকার জন্যই তার কোঅর্ডিনেশন নাম্বারটা হতো, কেন্দ্রীয় ধাতব আয়নের কোঅর্ডিনেশন নাম্বার হতো 6। তাহলে আমাদের এখানে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার বের করার সময় খেয়াল রাখতে হবে যে ওই লিগ্যান্ডটা কত ডেন্টেড, অর্থাৎ মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড না হেক্সাডেন্টেড। এবার আসি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। CN, সায়ানাইড। সায়ানাইডের কখনো C পরমাণু দিয়ে যুক্ত হতে পারে, কখনো আবার N পরমাণু দিয়েও যুক্ত হতে পারে, কিন্তু একসাথে ওরা দুটো দিয়ে যুক্ত হবে না। যদি C দিয়ে যুক্ত হয় তাহলে N দিয়ে হবে না, আর যদি N দিয়ে হয় তবে C দিয়ে হবে না। তাহলে ওরা মনোডেন্টেড টাইপের লিগ্যান্ড হলেও ওদের মধ্যে কিন্তু একটা অন্য ব্যাপার আছে। ওদের দাতা পরমাণু 2টি, কিন্তু তারা একসাথে সমান সক্রিয় নয়। একজন যখন দাতা থাকবে অপরজন থাকবে না, আবার আরেকজন থাকলে এইজন থাকবে না। এইরকম ধরনের লিগ্যান্ড যাদের একাধিক দাতা পরমাণু থাকা সত্ত্বেও একবারে একের অধিক অংশগ্রহণ করছে না, তখন তাকে আমরা বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এটা বলা ভালো মনোডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এটা হচ্ছে অবশ্যই মনোডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এরকম আর একটা মনোডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আছে, অনেকগুলি আছে, তার মধ্যে আমরা 2-1টা এক্সাম্পল দিচ্ছি। যেমন SCN, এখানে কখনো N পরমাণু দিয়ে যুক্ত হতে পারে, আবার কখনো S পরমাণু দিয়েও যুক্ত হতে পারে। তাহলে এরাও মনোডেন্টেড কিন্তু অ্যাম্বিডেন্ট। তারপরে আছে নাইট্রাইট আয়ন, কখনো এই O দিয়ে যুক্ত হচ্ছে, কখনো আবার এই N দিয়ে যুক্ত হচ্ছে। তাহলে এরাও অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, মনোডেন্টেড অ্যাম্বিডেন্ট। কিছু কিছু বাইডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডও আছে, যেমন এই লিগ্যান্ডটা দেখো, এই লিগ্যান্ডটা হচ্ছে ডাইথায়োঅক্সালেট আয়ন। কখনো অক্সিজেন, দুটো অক্সিজেন একবারে ব্যবহার করছে, আবার কখনো দুটো সালফারকে একসাথে ব্যবহার করছে। যখন দুটো সালফারকে ব্যবহার করবে তখন গঠনটা দাঁড়াবে এরকম। তখন এরা S দিয়ে যুক্ত হবে। তাহলে এরা বাইডেন্টেড কিন্তু অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, কখনো দুটো অক্সিজেন পরমাণু ব্যবহার করছে, কখনো দুটো সালফার পরমাণুকে ব্যবহার করছে। তাই এদেরকে আমরা বলবো বাইডেন্টেড অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এবার আমরা দেখব ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড
ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কথাটার মধ্যে ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার আছে। সালফেট এরকম ধরনের একটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। সালফেটের গঠন কেমন হয়? কখনো দুটো অক্সিজেনকে ব্যবহার করছে, তখন এটা বাইডেন্টেড লিগ্যান্ড, এখানে বাইডেন্টেড। আবার কখনো শুধুমাত্র একটাকেই ব্যবহার করছে, অপরটাকে ব্যবহার করছে না লিগ্যান্ড হিসাবে, হয়তো এইটাকে ব্যবহার করছে, তখন এরা মনোডেন্টেড লিগ্যান্ড। তার মানে একটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কখনো মনোডেন্টেড হিসাবে, কখনো বাইডেন্টেড হিসাবে আচরণ করছে। সালফেট এরকম ধরনের একটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, যার একটা ফ্লেক্সিবিলিটি আছে। আরো একটা এক্সাম্পল হচ্ছে কার্বনেট। কার্বনেটের গঠন হচ্ছে এরকম টাইপের। এও তাই, কখনো দুটোকেই ব্যবহার করছে বা কখনো শুধু একটাকে ব্যবহার করছে। তাহলে এরা মনোডেন্টেড হিসেবে কখনো কাজ করছে, কখনো বা বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে কাজ করছে। তাহলে এরাও ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের একটা এক্সাম্পল। এবার আসি চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড যদি বাই বা ট্রাইডেন্টেড বা টেট্রাডেন্টেড বা কোনো পলিডেন্টেড লিগ্যান্ড যদি একটি কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে এমন ভাবে যুক্ত থাকে যে বলয়াকার শৃঙ্খল তৈরি হয়, তবে সেই লিগ্যান্ডকে বলা হবে চিলেটিং লিগ্যান্ড এবং সেই জটিল যৌগটিকে বলা হবে চিলেট যৌগ। যেমন কপারের সাথে যদি দুটো বাইডেন্টেড লিগ্যান্ড মানে ইথিলিন ডায়ামিন যদি যুক্ত থাকে, যদি এই যৌগটা তৈরি করে, এই জটিল যৌগটা, সেটা কেমন দেখতে হবে? কপার তো এখানে +2 আয়ন, তাহলে কপারের +2 আয়ন এখানে হবে NH2 CH2 CH2 NH2। এর দুটো এর ইলেকট্রন দিল এক জোড়া, এর একটা ইলেকট্রন দিয়ে অসমযোজী বন্ধন তৈরি করলো। আবার ঠিক একইভাবে এইদিকে ইথিলিন ডায়ামিন এসে এইরকম করে একটা যৌগ তৈরি করলো। মানে এইটার গঠনটা অ্যাকচুয়ালি এইটা। তাহলে এটা একটা ইথিলিন ডায়ামিন, এটা একটা ইথিলিন ডায়ামিন, দুইজনে এমন ভাবে কেন্দ্রীয় ধাতব আয়নটাকে ধরেছে যে একটা বলয় টাইপের শৃঙ্খল তৈরি হয়েছে এবং দুটো বলয়ের শৃঙ্খল তৈরি হয়েছে। তাহলে এদেরকে বলা হবে, যে ইথিলিন ডায়ামিনকে এক্ষেত্রে বলা হবে চিলেটিং লিগ্যান্ড এবং এই যৌগটাকে বলা হবে চিলেট যৌগ। তা বাইডেন্টেড বা ট্রাইডেন্টেড বা টেট্রাডেন্টেড বা পেন্টা বা হেক্সাডেন্টেড লিগ্যান্ডগুলো কিন্তু এরকম চিলেটিং লিগ্যান্ড হিসাবে আচরণ করতে পারে যদি তারা একটি মাত্র কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত হয়, তবে বলয় তৈরি হবে এবং বলয় তৈরি হলেই আমরা সেই লিগ্যান্ডগুলোকে বলবো চিলেটিং লিগ্যান্ড এবং এই যৌগটাকে বলবো চিলেট যৌগ, যেমন এখানটায় হলো। আবার লিগ্যান্ডকে দুই ভাগে ভাগ করা যায় অন্য একটা পদ্ধতিতে। একটাকে বলা হয় ক্লাসিক্যাল লিগ্যান্ড, আর একটাকে বলা হয় নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, অর্থাৎ প্রথাগত লিগ্যান্ড আর প্রথা বহির্ভূত লিগ্যান্ড। প্রথাগত লিগ্যান্ড কারা? আমরা এতক্ষণ পর্যন্ত যে লিগ্যান্ডগুলো পড়লাম সবটাই প্রথাগত লিগ্যান্ড। এরা কি করে? এরা কেন্দ্রীয় ধাতব আয়নকে বা কেন্দ্রীয় ধাতব পরমাণুকে নিজের লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন যোগদান করে বা নিজের যে অ্যানায়নিক সেন্টার থেকে ইলেকট্রন দান করে অসমযোজী সিগমা বন্ধন তৈরি করে। তাহলে ক্লাসিক্যাল যে লিগ্যান্ডগুলো আছে, মানে এতক্ষণ যে এক্সাম্পলগুলো পড়লাম, সেগুলো সবাই কিন্তু অসমযোজী বন্ধনের মাধ্যমেই এরা বন্ধন গঠন করে, অসমযোজী সিগমা বন্ধন তৈরি করে লিগ্যান্ডের সাথে। এবার আসি নন ক্লাসিক্যাল লিগ্যান্ড কারা? যারা নিজেদের পাই ইলেকট্রন অসমযোজী বন্ধন তৈরি করে, তাদেরকে আমরা বলি নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। যেমন আমরা একটা নন ক্লাসিক্যাল জটিল যৌগের এক্সাম্পল দিব, পিটি, তিনটা সিএল থাকছে তিন দিকে এবং একদিকে থাকছে মুছে নিলাম বলতে সুবিধা হবে ইথিলিন। এই যে ইথিলিনের যে পাই ইলেকট্রন, এটা দিয়ে প্ল্যাটিনামের সাথে বন্ধন তৈরি হয়েছে এবং বাইরে আছে পটাশিয়ামটা কাউন্টার আয়ন। তাহলে এখানে প্ল্যাটিনামের সাথে যে ইথিলিনের বন্ধনটা তৈরি হলো সেটা কিন্তু কোনো অসমযোজী সিগমা বন্ধনের মাধ্যমে না, সেটা ইথিলিনের পাই ইলেকট্রন ব্যবহার করে কিন্তু এখানে অসমযোজী বন্ধন তৈরি হলো। এদেরকে আমরা বলবো, এই যে ইথিলিনকে আমরা বলবো এখানটায় নন ক্লাসিক্যাল লিগ্যান্ড।
কারণ এরা নিজেদের পাই ইলেকট্রনসকে ব্যবহার করেছে। অ্যাকচুয়ালি বর্তমানে এটাকে বলা হয় মিউ বন্ড বা মিউ বন্ধন। এই লবণটার নাম, এই যে পটাশিয়াম দিয়ে যে গোটা এটা থাকলো, প্ল্যাটিনামের যে আয়নটা থাকলো, এই লবণটার নাম হচ্ছে জেইসের সল্ট বা জাইসের লবণ। এটা একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড এর মধ্যে আছে, এরকম একটা এক্সাম্পল। এছাড়া আমরা আরো একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড দেখি, যেমন ফেরোসিন এমন একটা যৌগ যার মধ্যে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড আছে। এটা হচ্ছে ফেরোসিন, স্যান্ডউইচ টাইপের হয়। এই ফিটার দুটো যে উপরে এবং নিচে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন রয়েছে, তাদের সাথে স্যান্ডউইচ অবস্থায় আছে। এখানে যে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন দুটি আছে, তাদের পাই ইলেকট্রন ব্যবহার করে কিন্তু এফির সাথে যুক্ত আছে। তাহলে এই যে অসমযোজী যে বন্ধন দুটো তৈরি হয়েছে, এটা কিন্তু এক ধরনের নিউ বন্ড, অর্থাৎ এখানে পাই ইলেকট্রনসকে ব্যবহার করে অসমযোজী বন্ধনটা গঠিত হয়েছে। তাই এটা নিউ বন্ড তৈরি হয়েছে। তাই এটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ডের একটা এক্সাম্পল। তার মানে আমরা দেখলাম যে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন অ্যাকচুয়ালি নন ক্লাসিক্যাল লিগ্যান্ড হিসাবে আচরণ করতে পারে। তাহলে আর একটা কি পড়েছিলাম, আর একটা পড়লাম ইথিলিন। ইথিলিন একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে, আর সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়নও একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড হিসেবে আচরণ করতে পারে। এই যৌগটার নাম ফেরোসিন। ফেরোসিন। তাহলে আমরা দেখলাম যে লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল আয়নের সাথে নিজের যে সিগমা বন্ধন তৈরি করতে পারে, করে জটিল যৌগ তৈরি করতে পারে, অথবা নিজের পাই ইলেকট্রন ক্লাউডকে ব্যবহার করেও জটিল যৌগ তৈরি করতে পারে। যারা সিগমা ইলেকট্রনকে ব্যবহার করে তারা ক্লাসিক্যাল লিগ্যান্ড, এবং যারা নিজেদের পাই ইলেকট্রনসকে ব্যবহার করে অর্থাৎ মিউ বন্ড তৈরি করে তারা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। এবার আমরা আরেক ধরনের লিগ্যান্ড পড়ব, যাকে বলছে পাই অ্যাসিড লিগ্যান্ড। পাই অ্যাসিড লিগ্যান্ডটা কি? যেমন এম এর সাথে যদি কার্বন মনোক্সাইড যদি লিগ্যান্ড কার্বন মনোক্সাইড লিগ্যান্ড হিসেবে আচরণ করে, তাহলে কি হবে? সিও থেকে এম এর দিকে একটা সিগমা বন্ধন তৈরি হবে। তাহলে মেটাল টু লিগ্যান্ড সিগমা বন্ধন তৈরি হচ্ছে। এইরকম হলে কি হয়? মেটালের মধ্যে ইলেকট্রনের আধিক্য ঘটে, মেটালের মধ্যে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যায়। তো এটা একটা আনফেভারেবল সিচুয়েশন। এবার যদি স্কোপ থাকে মেটালের কাছে যে সে কিছু ইলেকট্রনকে আবার ব্যাক করে দিতে পারবে, তবে সেই স্কোপটাকে নেয়। অর্থাৎ এখানে সিওর ক্ষেত্রে কি হয়, মেটালে যেহেতু অ্যাকুমুলেশন হলো, প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা হলো, সেই জন্য মেটাল থেকে এবার লিগ্যান্ডের দিকে একটা ব্যাক বন্ডিং তৈরি হবে, এবং মেটাল টু লিগ্যান্ডের দিকে যে ব্যাক বন্ডিং হবে সেখানে কিন্তু পাই অরবিটালটা ব্যবহৃত হবে। তাই এক্ষেত্রে যেরকম মেটাল টু লিগ্যান্ড সিগমা বন্ড তৈরি হলো, আবার লিগ্যান্ড টু মেটাল এখানে যেরকম লিগ্যান্ড থেকে মেটালের দিকে সিগমা বন্ধন তৈরি হয়েছিল, আবার মেটাল থেকে লিগ্যান্ডের দিকে একটা পাই বন্ধন তৈরি হবে, পাই বন্ড তৈরি হবে। এইটাকে বলা হচ্ছে ব্যাক বন্ড। যারা এই ধরনের পাই ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ মেটালকে সিগমা ডোনেশন করলো এবং তার ফলে মেটালের চার্জ অ্যাকুমুলেশন হলো, চার্জ জমা হলো, এবং মেটাল তার কিছুটা চার্জ, যেহেতু তার আনফেভারেবল সিচুয়েশন হয়ে গেল, সে কিছুটা চার্জ এবার ওই লিগ্যান্ডের পাই অরবিটালে ডোনেট করে দিল, অর্থাৎ ব্যাক বন্ডিং করলো পাই বন্ধন গঠনের মাধ্যমে। যাদের ক্ষেত্রে এরকম হয়, যে সমস্ত লিগ্যান্ড এই ধরনের প্রপার্টি শো করে, তাকে বলা হয় পাই অ্যাসিড লিগ্যান্ড। কার্বন মনোক্সাইড একটা পাই অ্যাসিড লিগ্যান্ড। এবং এই ধরনের প্রভাবের ফলে এই টাইপের যে বন্ধনগুলো সেগুলো খুব স্টেবল হয়, কারণ এখান থেকে লিগ্যান্ড থেকে মেটালের দিকে যাওয়ার ফলে মেটালের মধ্যে চার্জ অ্যাকুমুলেশন হওয়ার ফলে এই দিকের একটা আনফেভারেবল সিচুয়েশন তৈরি হয়, কারণ মেটালের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে। কিন্তু এবার যদি ব্যাক বন্ডিং হয়, পাই ব্যাক বন্ডিং, তাহলে মেটাল সেই সিচুয়েশনটা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারে, তার ফলে এই কমপ্লেক্সটা একটা স্টেবিলিটি গেইন করে। এই ধরনের প্রভাবকেই বলা হয় সিনার্জিক প্রভাব, সিনার্জিক এফেক্ট। তাই পাই অ্যাসিড লিগ্যান্ডগুলো এরকম সিনার্জিক প্রভাব প্রদর্শন করে। তাহলে আমরা কি পড়লাম? সিনার্জিক প্রভাব। তাহলে সিনার্জিক প্রভাব কারা দেখায়? যারা পাই অ্যাসিড লিগ্যান্ড হয়, অর্থাৎ যারা পাই ব্যাক বন্ডিং এর মাধ্যমে মেটাল থেকে ইলেকট্রন লিগ্যান্ডের মধ্যে কিছুটা নিতে পারে। এই প্রভাবটার নামই হচ্ছে সিনার্জিক প্রভাব, কারণ তার ফলে
কিছুটা হলেও এই টাইপের কমপ্লেক্সগুলো স্টেবিলিটি লাভ করে এবং এই সমস্ত লিগ্যান্ডকে বলা হবে তখন পাই অ্যাসিড লিগ্যান্ড।